Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ পরিবেশ বিজ্ঞান থেকে ক্লাস নাম্বার হচ্ছে 12 এবং আপকামিং প্রাইমারি টেটের জন্য এটা তোমাদের কিন্তু কাজে লাগবে। আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছিলে ডিসেম্বর, আপাতত এই রুটিন কিন্তু চলছে এবং আমাদের টেলিগ্রাম দা ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করবে। এখানে সমস্ত ক্লাসের লিংক তোমরা পাচ্ছ। আচ্ছা, তো আজকের আমরা আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে। নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট, কেলভিন নাকি রিক্টার স্কেল? সঠিক উত্তর কি হবে? রিক্টার স্কেল। এখানে আমরা কি করছি? ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করি। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনে আমরা উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করি। কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে? বলো, কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে? তো শব্দ দূষণ যদি আমরা বলি, এখানে কত ডেসিবেলের বেশি শব্দ হলে শব্দ দূষিত হয়? 65 নর্মালি। এটার বেশি হলে সেটা কিন্তু ধীরে ধীরে শব্দ দূষণের জায়গায় আসছে। এবং কলকারখানার কথা যদি বলি, 75 ডেসিবেল যেখানে জনবসতি আছে, ওটা হচ্ছে একটা লিমিটেশন আছে 75 ডেসিবেল। আচ্ছা, এখানে সুর বর্জিত শব্দ এটা অর্থাৎ সুর নেই যে সমস্ত শব্দ, সেগুলো কিন্তু শব্দ দূষণ সৃষ্টি করে। যেমন পটকা, বাজুই ইত্যাদি আওয়াজ, গাড়ির হর্ন। দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা যায় ইমালশন, জেল, ফোম নাকি সল? সঠিক উত্তর এখানে কি হবে? দুধকে আমরা কি বলতে পারি? ইমালশন, জেল, ফোম নাকি সল? তো ইমালশন, জেল, ফোম, সল এগুলো কি? এগুলো হচ্ছে সমস্ত কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণ মধ্যে আবার বেশ কিছু ভাগ রয়েছে, অর্থাৎ বিস্তৃত দশা এবং মাধ্যম দুটো যখন তরল, সেটাকে বলা হবে ইমালশন। সিএনজি এর পুরো কথা কি? কম্প্রেসড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, এখানে কম্প্রেসড নিউট্রিয়েন্ট গ্যাস, কম্প্রেসড নর্মাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি সঠিক উত্তর হবে অপশন ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটাকে সংক্ষেপে সিএনজি বলি। এর প্রধান উপাদান কি বলতো? প্রধান উপাদান এটা কিন্তু হয়ে যাবে মিথেন। বলো, ব্যবহারিক বাস্তুবিদ্যা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কনরাড লরেঞ্জ, নিকোলাস টিনবার্জেন, আর্নেস্ট হেকেল, কার্ল মোবিয়াস। প্রশ্নটা বোঝা গেছে? ব্যবহারিক তোমার বাস্তুবিদ্যা ইকোলজি, এই কথাটি কে বলেছিলেন? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। তো এইটা বলেছেন নিকোলাস টিনবার্জেন। চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি? অর্থাৎ চোখে আলো প্রবেশ, অর্থাৎ আমরা যদি রাতের কথা বলি, তুমি রাস্তায় যাচ্ছ, হঠাৎ করে চোখে মোটরসাইকেল অন্যান্য গাড়ির ফোকাস পড়লো, অটোমেটিক কিন্তু চোখটা একটু অসুবিধা হবে, বন্ধ হয়ে যেতে পারে, বা হঠাৎ করে চোখে টর্চ মারলে চোখটা বন্ধ হয়ে যাবে। তো ওই যে প্রবেশটা কে নিয়ন্ত্রণ করছে? সেটা হবে আইরিশ, চোখে যে আইরিশ অংশ। রেটিনায় কি হয়? প্রতিবিম্ব গঠিত হয়। কোরয়েড হচ্ছে আবরণী। গাছকে কেটে ফেলার পর সেখানে কি করা উচিত? হলো একটা গাছ কাটা হলো, তো সেখানে কি করতে হবে? একটি মাত্র গাছ লাগালেই চলে? জায়গা সংকুলন হলে একাধিক গাছ লাগানো উচিত? একটি ভালো ফলের গাছ লাগানো উচিত নাকি অপশন ডি, সৌন্দর্য বজায় রাখার মতো গাছ লাগানো উচিত? তো এখানে জায়গা অনুযায়ী একাধিক গাছ লাগানো যেতে পারে। ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত হয়? ভূসমলয় উপগ্রহ যেগুলো হচ্ছে
পৃথিবীর চারিদিকে অটোমেটিক ঘুরছে। তো সেই উপগ্রহের প্রদক্ষিণ কাল কত হবে? এটা কিন্তু তোমার পৃথিবীর আহ্নিক গতির সঙ্গে সমান করে করা হয়। আহ্নিক গতি অর্থাৎ দিন রাত যেটা 24 ঘন্টা, সেই হিসাবে করা হচ্ছে। 24 ঘন্টা এখানে সঠিক উত্তর হবে। অপশন বি এখানে সঠিক উত্তর আছে। ভারতবর্ষের কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায়? কিসের অভাবজনিত রোগ সব থেকে বেশি দেখা যায়? প্রোটিনের ঘাটতিজনিত, লৌহ অভাবজনিত, ভিটামিন এ অভাবজনিত, নাকি সবগুলি? ভারতবর্ষে যে সমস্ত রোগ দেখা যায় তার মধ্যে প্রোটিন অভাবজনিত কোয়াশিয়কর ম্যারাসমাস, লৌহ অভাবজনিত অ্যানিমিয়া, ভিটামিন এর অভাবজনিত রাতকানা বা ফিনোডার্মা ইত্যাদি সবগুলি দেখা যায়। মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায়? মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায়? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, নাকি অপশন ডি এগুলির কোনটি নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। শহরতলির নিচু জায়গায় কঠিন বর্জ্য জমা করার পদ্ধতিকে কি বলে? শহরতলির নিচু জায়গায় যে কঠিন বর্জ্য জমা করার পদ্ধতি, যেটাকে ল্যান্ড ফিলিং বলা হবে, অর্থাৎ জমি ভরাট। কঠিন বর্জ্য বলতে কি বোঝাচ্ছে? কঠিন বর্জ্য বলতে তোমার কি কি বোঝাচ্ছে? কঠিন বর্জ্য মানে তোমার গৃহস্থালী যে সমস্ত দ্রব্য ব্যবহার করি তার উচ্ছিষ্টাংশ, এটা হতে পারে। পাশাপাশি প্রাণীদের মল হতে পারে। এইগুলো অতি উচ্চ তাপমাত্রায় দেখতে পাচ্ছ 1650 ডিগ্রি সেলসিয়াস বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? কম্পোস্টিং, রিসাইক্লিং, পাইরোলিসিস, সুপার ফায়ার। অতি উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থের যে নিয়ন্ত্রিত দহন সেটাকে বলা হয় পাইরোলিসিস। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে উষ্ণতা পরিমাপ করতে আমরা থার্মোমিটার ব্যবহার করছি, কিন্তু যখন বলা হবে উচ্চ উষ্ণতা, খুব উচ্চ হাই টেম্পারেচার, উচ্চ উষ্ণতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উষ্ণতা পরিমাপ করতে উচ্চ উষ্ণতা পরিমাপ করতে পাইরোমিটার ব্যবহার করা হয়। পাইরোমিটার ব্যবহার করা হয়। কোন পদ্ধতির দ্বারা স্বাস্থ্যকেন্দ্রের বর্জ্য দ্রব্যের অপসারণ ও জীবাণুমুক্তকরণ করা হয়? ইনসিনারেশন, ল্যান্ডফিলিং, রিসাইক্লিং, কম্পোস্টিং। কোন পদ্ধতির দ্বারা স্বাস্থ্যকেন্দ্রের বর্জ্য দ্রব্যের অপসারণ ও জীবাণুমুক্তকরণ করা হয় সেটাকে এটাকে বলা হবে ইনসিনারেশন। অপশন এ। ঠিক আছে, এখানে মার্কিং এ ভুল আছে। একটি বর্জ্য পদার্থ যাতে পারদ আছে সেটা কি হবে? একটি বর্জ্য পদার্থ যেখানে পারদ আছে সেটা কি হবে? ডিডিটি, কস্টিক সোডা, ভাঙা থার্মোমিটার, নাকি টেলিভিশন? তো পারদ কোথায় ব্যবহার হয় সেটাকে চিন্তা করতে হবে। ডিডিটি এটা একটা কীটনাশক, সেখানে পারদ ব্যবহার করা হয় না। কস্টিক সোডা NaOH, সেখানে পারদ নেই। টেলিভিশন, সেখানে কিন্তু পারদ ব্যবহার করা হয় না। যদি থার্মোমিটার বলো, থার্মোমিটারে কি ব্যবহার করা হয়? পারদ। ভাঙা থার্মোমিটারে পারদ থাকতে পারে। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো নিম্নের কোনটি? গ্রিন হাউস গ্যাস, দাবানল, বন বিনাশ, নাকি ওজোন স্তরের ক্ষয়? তো এখানে প্রশ্নটা হচ্ছে আবহাওয়া পরিবর্তন এর প্রধান কারণ হলো কোনটি? প্রধান কারণ হচ্ছে বন বিনাশ, অর্থাৎ বনভূমি হ্রাসের ফলে আবহাওয়া পরিবর্তন হবে। বনভূমি বা গাছপালার উপর কি নিয়ন্ত্রণ করে? বৃষ্টিপাত,
নিয়ন্ত্রণ করে, তার উষ্ণতা সেটাও নিয়ন্ত্রণ করতে পারে কে? উদ্ভিদ। উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে খাদ্য তৈরি করতে, এবং সেটার ফলে কি হয়? অক্সিজেন তৈরি করে। তো পরিবেশে যে ভারসাম্য বজায় রাখে, কার্বন চক্র, অক্সিজেন চক্র, এগুলো বজায় রাখছে। যখন সেখানে উদ্ভিদ বা বন বিনাশ হলে আবহাওয়া পরিবর্তন হবে আর কি। উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি মৌল হলো কি? ম্যাক্রো এবং মাইক্রো দুটো বিষয় রয়েছে। ম্যাক্রো মানে যেগুলো অত্যাধিক প্রয়োজন হয়, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তোমার মৌল, আর যেগুলো খুব একটা দরকার হয় না সেগুলোকে মাইক্রো বলা হবে। তো এখানে নাইট্রোজেন খুবই দরকার, এটা ম্যাক্রো পুষ্টি মৌল মধ্যে পড়ছে। এবং মাইক্রো যদি বলে তামা, দস্তা, মলিবডেনাম, এগুলো হচ্ছে মাইক্রো তোমার পুষ্টি মৌল। বেলনাকৃতি লেন্স ব্যবহারকারী ব্যক্তিরা যেটি থেকে কষ্ট পায় সেটি হলো কি? অর্থাৎ চোখের বিভিন্ন সমস্যায়, ঠিক আছে, চোখের বিভিন্ন সমস্যায় কি হয় তোমার এখানে যে সমস্যাগুলো হয়, মায়োপিয়া, হাইপারট্রোমিয়া, প্রেসবায়োপিয়া, অ্যাস্টিগমাটিজম ইত্যাদি সমস্যা দেখা যায়। তো এখানে সঠিক উত্তর হবে অ্যাস্টিগমাটিজম। বেলুন আকৃতি বা সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয় সংশোধনের জন্য। অর্থাৎ এখানে তারা সেই তলটা ঠিক করতে পারে না, সমতল কি বক্রতল, মানে তল চিনতে অসুবিধা হয়। আমরা যখন চলছি রাস্তা দিয়ে, বা তুমি বাড়িতে চলাফেরা করছো, কোথাও উঁচু কোথাও নিচু তুমি ঠিকঠাক বুঝতে পারছো, মানে চোখ ঠিকঠাক থাকলে বোঝা যাবে। এবার অ্যাস্টিগমাটিজমদের মেন সমস্যা হচ্ছে দূরে সমস্যা না, কাছে সমস্যা, ওরকম না, তাদের হচ্ছে মানে তোমার তল বুঝতে কিন্তু অসুবিধা হয়। মায়োপিয়াটা কি? মায়োপিয়ার হচ্ছে স্বল্প দৃষ্টি বলা হয়। মায়োপিয়া কি বলা হয়? স্বল্প দৃষ্টি। তো অর্থাৎ কাছের দৃষ্টি ঠিক আছে, দূরের দৃষ্টি ঝাপসা আছে, অক্ষিগোলকের আকার এখানে বড় হয়ে যায়। আর হাইপারট্রোমিয়া ঠিক উল্টো। হাইপারট্রোমিয়া হচ্ছে দূরের জিনিস ঠিকঠাক দেখলেও কাছের জিনিস ঝাপসা দেখে। আর প্রেসবায়োপিয়াটা কি? প্রেসবায়োপিয়া দূরে কাছে দুটোই কিন্তু সমস্যা হয়, দূরে ঝাপসা, কাছেও ঝাপসা। তো ওই ক্ষেত্রে আমরা কোন কোন লেন্স এখানে সংশোধনে ব্যবহার করা হয়? মায়োপিয়াতে সংশোধন করতে অবতল লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স। হাইপারট্রোমিয়াতে উত্তল লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স সংশোধনে ব্যবহার করা হয়। আর নিচের কেস যেটা হচ্ছে প্রেসবায়োপিয়া, এখানে উত্তল এবং অবতল একই সঙ্গে, মানে একটা চশমার দেখবে তোমার উপরের অংশটা এবং নিচের অংশটা দুটো লেন্স রয়েছে, একটা উত্তল একটা অবতল। তাহলে এখানে তোমার উত্তল অবতল উভয় লেন্স একসঙ্গে ব্যবহার করা হয়, উভয় লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি টু কে কি, বি টু কে যে নামে জানা যায় সেটা হলো কি? বলো, বি টু এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি টু। তো প্রত্যেকটা ভিটামিনের কিন্তু রাসায়নিক নাম তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। যেমন ভিটামিন এ, রেটিনল। ভিটামিন বি এর মধ্যে অনেক রয়েছে, বি1, বি2, বি3 ইত্যাদি এইভাবে রয়েছে। তো বি2 হচ্ছে রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন নামে জানা যায়, অর্থাৎ বি2 এর রাসায়নিক নাম এটা। অ্যাসকর্বিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি। পাইরিডক্সিন মানে ভিটামিন বি6। এবার যদি বলা হয় যে ভিটামিন ডি কি হবে? ভিটামিন ডি, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল। ভিটামিন ডি হলো ভিটামিন ই কি হবে? টেকোফেরল।
ভিটামিন কে রাসায়নিক নাম কি হবে? ভিটামিন কে ফাইলোকুইনাইন বা ফাইলোকুইনন। ভিটামিন এ লিখে দিই একবার, ভিটামিন এ তাহলে হবে রেটিনল। রেটিনল এটা মনে রাখতে হবে। পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন বি1। ভিটামিন বি1 হচ্ছে থিয়ামিন। বি2 দেখলে রাইবোফ্লাভিন। বি3 ভিটামিন বি3 এটা হবে নিয়াসিন। নিয়াসিন। ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড। এটা মনে রাখতে হবে। ভিটামিন 6 তো বলা হলো পাইরিডক্সিন। ভিটামিন বি9 যেটাকে বলা হচ্ছে ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড। এবং আরেকটা আছে ভিটামিন বি12। ভিটামিন বি12 এটাকে বলা হবে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম তোমাকে মনে রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, সাদা ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী মৌল কোনটি বা দায়ী কোনটি? অ্যাসবেস্টস, পারদ, সীসা, উপরে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে অ্যাসবেস্টস। তো পারদ দূষণে হচ্ছে মিনামাটা এবং সীসা দূষণে ডিসলেক্সিয়া। শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদানকালে শিক্ষকের লক্ষ্য হবে কোনটি? শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞান বিকাশ, আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা। অপশন সি শিক্ষার্থীর বৌদ্ধিক আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা আহরণে, নাকি অপশন ডি কোনটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন তোমার সি হয়ে যাবে। অপশন সি, বৌদ্ধিক এবং আচরণগত উভয় দিক খেয়াল রাখতে হবে। প্রত্যেকে দেখে রাখো আমাদের যে ব্যাচগুলো চলছে, লেডি কনস্টেবল মাঠ হচ্ছিল, মেন পরীক্ষা হবে। তো যারা মেন পরীক্ষার্থী আছো বা দেবে, এই ব্যাচটা নিতে পারো। প্র্যাকটিস ব্যাচ রয়েছে এবং ক্লার্কশিপের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে 899 রুপিতে, এবং তোমরা যারা ইচ্ছুক নিতে পারো। পাশাপাশি আমাদের ফাউন্ডেশন ব্যাচ চলছে, একদম সিলেবাসের যেটা আছে সাবজেক্ট ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা ক্লাস করানো হচ্ছে। পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত পরীক্ষার সলভ করা হচ্ছে এই সমস্ত ব্যাচে ডিটেলসে। তো যার যেটা মনে হবে সেটা নিতে পারো, এবং তোমরা যারা প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছে পরীক্ষাটা দিয়ে নিয়ে অবশ্যই একটা ব্যাচ নেবে আশা করি। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, উদ্যম ব্যাচ, এই ব্যাচগুলো তোমরা নিতে পারো। কোনো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা নিয়ন্ত্রণকারী জীবকে কি বলে? কোনো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা নিয়ন্ত্রণকারী, তো ভারসাম্য রক্ষা করছে সেই জীবকে কি বলা হয়? ইকো স্পিসিস, কিস্টোন প্রজাতি, গিল্ড, নাকি প্রোপট প্রজাতি? তো এখানে সঠিক উত্তর হবে কিস্টোন প্রজাতি। কিস্টোনটা কি? এটা অ্যাকচুয়াল ইংরেজি কি স্টোন। তোমাকে ডিটেলস বলে দিচ্ছি। দেখো এখানে কি স্টোন এটা বলা হচ্ছে কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিসটা কি? দেখো কি কথার অর্থ হচ্ছে মূল বা চাবি, অর্থাৎ তালা চাবিতে কি যেমন মুখ্য ভূমিকা পালন করে, তেমন বাস্তুতন্ত্রে যে প্রজাতি মুখ্য ভূমিকা পালন করে, বাস্তুতন্ত্রে যে প্রজাতি মুখ্য ভূমিকা পালন করে তাকে কিস্টোন প্রজাতি বলা হয়। এমনকি যদি এই প্রজাতি বাস্তুতন্ত্র থেকে লুপ্ত হয়ে যায় তাহলে সম্পূর্ণ বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, তাই এদেরকে কিস্টোন স্পিসিস বলা হয়। এটা একটা সংজ্ঞা।
কিস্টোন প্রজাতির। বাস্তুতন্ত্রে কি ইন্ডাস্ট্রি হলো কোনটি? বাস্তুতন্ত্রে কি কি ইন্ডাস্ট্রি হলো কোনটি? প্রাথমিক খাদক বস্তু, গৌণ খাদক স্তর, উৎপাদক নাকি বিয়োজক? কি ইন্ডাস্ট্রি অর্থাৎ এটা শিল্পের চাবি আর কি, এরকম একটা ব্যাপার। তো এটাকে বলা হচ্ছে যে যারা হচ্ছে তৃণভোজী প্রাণী, যারা তৃণভোজী প্রাণী তাদেরকে প্রাথমিক খাদক বস্তু বলা হয় এবং তাদেরকে কি ইন্ডাস্ট্রি বলা হয়? অর্থাৎ উদ্ভিদ উৎপাদক। এবার এই যে সবাই তো উদ্ভিদ খাচ্ছে না, বাস্তুতন্ত্রে যদি দেখা যায় সবাই তো উদ্ভিদ খাচ্ছে না, তৃণভোজী প্রাণীরাই উদ্ভিদ খাচ্ছে বা উৎপাদককে ভক্ষণ করছে এবং সেখান থেকে শক্তিটা তাদের মধ্যে সঞ্চয় করছে। এই শক্তিটাই সমস্ত স্তরে, অন্যান্য পুষ্টি স্তরে প্রবাহিত হচ্ছে। ওই জন্য এটাকে কি ইন্ডাস্ট্রি বলা হয়? তৃণভোজী প্রাণীদের, তৃণভোজী প্রাণীদের অর্থাৎ প্রাথমিক খাদক বস্তুকে কি ইন্ডাস্ট্রি বলা যাবে? নিচ হলো কি? বাস্তুতন্ত্রের নিচ হলো কি? কোনো বাস্তুতন্ত্রের জীবের অবস্থান, কোনো বাস্তুতন্ত্রের জীবের ভূমিকা, কোনো বাস্তুতন্ত্রের জীবের সংখ্যা, কোনো বাস্তুতন্ত্রের জীবের শক্তির পরিমাণ। তো নিচ হলো কোনটি? নিচ বলতে বোঝাচ্ছে বাস্তুতন্ত্রে কোনো জীবের যে ভূমিকা আছে, যে কাজ রয়েছে, যার যেটা ফাংশন রয়েছে, সেটাকেই তার নিচ বলা হবে। ওকে। অ্যাকোরিয়াম যার উদাহরণ সেটি হলো কি? প্রাকৃতিক বাস্তুতন্ত্র, ইকোটোন, কৃত্রিম বাস্তুতন্ত্র নাকি স্থায়ী বাস্তুতন্ত্র? অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে কি করা হচ্ছে? জলজ প্রাণী প্রতিপালন করা হয়। তো অ্যাকোরিয়ামকে আমরা কৃত্রিম বাস্তুতন্ত্র বলবো, এটা কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে। অপশন সি সঠিক উত্তর আছে। নিচের কোনটি জীবমণ্ডলের অন্তর্গত নয়? নিচের কোনটি জীবমণ্ডলের অন্তর্গত নয়? অর্থাৎ এখানে সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে বলো। জীবমণ্ডলের অন্তর্গত নয় এখানে কোনটি আছে? স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল নাকি আয়নোস্ফিয়ার? তো জীবমণ্ডল বলতে গেলে স্থল, জল, বায়ু তিনটে বোঝাবে। আয়নোস্ফিয়ার এখানে কিন্তু জীব বসবাস করছে না বললেই চলে। অপশন ডি এটা জীবমণ্ডলের অন্তর্গত নয়। কোনটি সরল খাদ্য শৃঙ্খলে যুক্ত নয়? বলো। কোনটি সরল খাদ্য শৃঙ্খলে যুক্ত নয়? ব্যাঙ, মানুষ, বাঘ নাকি হরিণ? সরল খাদ্য শৃঙ্খল মানে একদম সিম্পল ফুড চেইন যেটা বলা হচ্ছে, অর্থাৎ উৎপাদক তারপর হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এইভাবে একটা সরল চেন তৈরি করছে। যেটা যেমন উৎপাদক খাচ্ছে ধরো ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। এটা যে চেন তৈরি করছে সেটাকে আমরা সরল চেন বলবো। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সরল চেনে যুক্ত নয়। মানুষ সর্বভুক, অর্থাৎ সে তৃণভোজী প্রাণীদেরও খাচ্ছে, পাশাপাশি শাকসবজিও খাচ্ছে। ওকে, তো বিভিন্ন শ্রেণীর খাদক কিন্তু মানুষ ভক্ষণ করছে, ওই জন্য এটা সরল চেনে যুক্ত নয়। এটা খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ধরো ময়ূর। চতুর্থ শ্রেণীর খাদক। তো এই হচ্ছে তোমার টোটাল এটা সরল খাদ্য শৃঙ্খল। পরবর্তী প্রশ্ন, পরিবেশের বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন কি?
পরিবেশের বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন কি? এটা তোমাদের গতদিনের হোমওয়ার্ক ছিল। এটা সঠিক উত্তর হবে মূর্ত জিনিস। মূর্ত মানে যেটা সচক্ষে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 28 নাম্বার কোশ্চেন, গ্রাম ও শহর কেন্দ্রিক পরিবেশ বিষয়ে আলোচনা করা দরকার কোন স্তরে? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এখানে আজকের ক্লাস এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে, লাস্ট যে কটা দিন টাইম পাচ্ছ, ভালো করে রিভিশনটা দিয়ে নাও। অযথা হাইপার হবে না। পরীক্ষা যত কাছাকাছি আসে তত টেনশন হয়, মনে হয় সব যেন ভুলে গেছে, এতদিন কি পড়লাম তাহলে। তো এই বিষয়টা কিন্তু হবে, বাট তুমি কিন্তু ভুলে যাওনি, এটা তোমাকে আমি স্মরণ করিয়ে দিলাম। তুমি কিন্তু ভুলে যাওনি কিছু, সবই মনে আছে। দেখবে ঠিক জায়গায় মনে পড়ছে। যখন খাতা নিয়ে পরীক্ষায় বসছো, দেখবে সব মনে পড়ছে। ওকে, চলো ঠিক আছে, তাহলে এখানে আজকে ক্লাস এন্ড করছি। দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে জয়েন করবে। আমাদের TWS একাডেমি অ্যাপ রয়েছে, এখানে পেড কোর্স পাচ্ছ। তোমরা তোমাদের যেটা পছন্দ সেই ব্যাচ তোমরা নেবে। ওকে, টাটা, বাই।